আমরা আজ থেকে ২৫০০ বছর আগের ভারতবর্ষে একটু পৌঁছাতে চাই। সেই সময় ভারতীয় উপমহাদেশে যুগান্তকারী কিছু ঘটনা ঘটছিল। আজ আমরা যেটা জানতে পারি সেটা তাই মনে হয়। উলটপালট হচ্ছিল মনে হয় গোটা সমাজে। বৌদ্ধ ধর্মের উত্থান একদিকে, তার আগে জৈন ধর্মের উত্থান শুরু হয়েছে। সমান্তরালে আজীবিক একটা ধর্মগোষ্ঠী, অথবা কি বলবো ওদেরকে, মানে নিরীশ্বরবাদী ধর্মগোষ্ঠী। জৈনরাও নিরীশ্বরবাদী, বৌদ্ধরা তো নিরীশ্বরবাদী, এদের কোনো ঈশ্বর বিশ্বাস নাই। অজিত কেশ কম্বলি, তারপরে যে সাংখ্য দর্শন আছে, এটা তো নিরীশ্বরবাদী দর্শন, ভাববাদী। ধর্মের উপাদান আছে কিন্তু ঈশ্বর বিশ্বাস নাই, সর্বশক্তিমান ঈশ্বরের জায়গা নাই সেখানে। আরো আছে ওই লোকায়ত মতবাদ, প্রবল দর্শন ছিল লোকায়ত। তারপরে চারবাক দর্শন ছিল, চারবাকপন্থীদের বিশ্বাস অনুযায়ী তো ধর্ম বলে কোনো জিনিসই নাই, থাকে না, লোকায়ত তাই। এইরকম একটা মানে সময় যাচ্ছে, খুব বিষয় লাগে না আজকে আমাদেরকে? ধর্ম সম্পর্কে একটু টু শব্দ করার উপায় নেই, কোনো যৌক্তিক আলোচনা করার উপায় নেই আজকে। আর ২৫০০ বছর আগে এইসব বড় বড় ধর্ম প্রবর্তন হচ্ছে ঈশ্বর নাই এই মতবাদ দিয়ে, এই মত প্রচার করে ঈশ্বর নাই, অত ধর্ম বিশ্বাস দিচ্ছে। মানুষ এগুলো শুনছে, গভীর আগ্রহ নিয়ে শুনছে। এবং এই ধরনের যারা প্রচার করছেন তারা বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করে, যাদেরকে পরিব্রাজক বলা হতো, তো পরিভ্রমণ করে ধর্ম প্রচার করছেন, তাদের সেই নিরীশ্বরবাদী চিন্তা প্রচার করছেন, আর মানুষ তাদের কথা শুনতো। দলে দলে তাদের সব কথা শোনার জন্য উপস্থিত হতো মানুষ, সাধারণ নাগরিক, সাধারণ গ্রামীণ মানুষ, গ্রামবাসী, তারা শুনতো, দল বেঁধে শুনতো। এই পরিব্রাজকরা ঘুরে বেড়াতো সারা মানে উপমহাদেশ ব্যাপী, তারা ঘুরে বেড়াতো, তাদের মত প্রচার করে বেড়াতো। তাদের আহারের ব্যবস্থা মানুষই করে দিত, তাদের বিশ্রামের ব্যবস্থা মানুষ করে দিত। তাদের এত মর্যাদা ছিল, একটা আশ্চর্য সমাজ, আশ্চর্য। এবং এদের মধ্যে একটা অংশ আবার ধর্মবিরোধী প্রচার করে, চারবাকরা, লোকায়তরা, এটা ধর্মবিরোধী। কোনো ঈশ্বর নাই, দেবতা নাই, পরকাল নাই, এই পৃথিবী শুধু একটাই জীবন, আর কোনো জীবন নাই, আত্মার ধারণা ভুল ধারণা। আবার আত্মার ধারণা নিয়ে আবার ধর্মভিত্তিতে আত্মার ধারণা, সেটা বুদ্ধ বলা যায় ঈশ্বর নাই, আত্মা আছে এদের মতে। আর এদের মতে ঈশ্বর তো নাই, আত্মাও নাই, কিছুই নেই, এই দেহটাই সবকিছু, জীবনটাই সবকিছু, মরলে সব শেষ। এই যে বস্তুবাদী দর্শনে যারা বিশ্বাস করতো তারাও ছিল। এটা সাংঘাতিক। আমার কাছে মনে হচ্ছে কি একটা যুগ গিয়েছিল, দীর্ঘ সময় গিয়েছিল। তখন কিন্তু ব্রাহ্মণদের উপস্থিতিও ছিল, ব্রাহ্মণরা ছিল আলাদাভাবে, তাদের আলাদা গোষ্ঠী হিসেবে, বৈদিক বেদপন্থী হিসেবে ছিল, ক্ষুদ্র একটা গোষ্ঠী ছিল, ওরা ক্ষুদ্র ছিল, বরং দাপিয়ে বেরিয়েছিল বৌদ্ধরা, জৈনরা, আজীবিকরা। এটা আজকের ভারতবর্ষ দিয়ে এটা মানে কল্পনা করা যায় না যে আজকে থেকে ২৫০০ বছর আগে ভারতবর্ষের এই পরিবেশটা ছিল, যেখানে সম্রাট অশোক পর্যন্ত, এটা অবশ্য ২৫০০ না, আর একটু পরে, সম্রাট অশোক পর্যন্ত আজীবিকদের জন্য, যাদের নাম আমরা এখন আর ভারতবর্ষে নামও শুনি না, তাদের জন্য প্রচুর মানে গুহা কেটে দিয়েছিলেন, যারা শেষব সন্ন্যাসীরা যেন এখানে বিশ্রাম নিতে পারেন, আশ্রয় নিতে পারেন, বিশ্রাম নিতে পারেন বিভিন্ন জায়গায়, সমস্ত ভারতবর্ষব্যাপী। এই আলোচনাটা তুমি এখন একটু করো। আচ্ছা, তোমার তো পড়া আছে এই ব্যাপারে বেশ। বিশেষ করে আমরা এই তথ্যগুলো সবচেয়ে বেশি পাই বৌদ্ধ এবং জৈন সাহিত্য থেকে। এটা আমাদের সবচেয়ে আজীবিকদের সম্পর্কে যেমন পাই অজিত কেশ কম্বলি, এবং সে সময় ভারতবর্ষে দেখা গেছে যে গৌতম বুদ্ধ যখন গৃহত্যাগ করে উনি যখন বেরিয়ে গেলেন ধর্ম করতে, মানে অর্থাৎ উনি প্রথমে ধর্ম খুঁজছিলেন কোন ধর্ম উনি গ্রহণ করবেন। তো উনি যখন ধর্ম গ্রহণ করলেন, তখন মানে ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যে গেলেন, তখন
উনি একজনের সঙ্গে কথা বললেন, কিন্তু উনি তাকে পছন্দ করলেন না। কিন্তু মানে তাকে পরে যখন আবার উনি নিজে ঠিক করলেন যে উনি নিজেই একটা নতুন ধর্ম প্রবর্তন করবেন। তো তারপরে সেটা উনি ঠিক করার পরে উনি প্রথম 5 জন ভিক্ষুকে, খুব ইন্টারেস্টিং কথা যে ভিক্ষু অর্থাৎ যখন গৌতম বুদ্ধ ধর্ম প্রচার করছেন তখন ভিক্ষু শব্দটা প্রচলিত, অর্থাৎ তা আরও আগে থেকেই এই ভিক্ষু শ্রমণ বা এই ধরনের ভারতবর্ষে ছিল। ভারতবর্ষের সমাজে এই ধর্ম প্রচার করছে যারা, তাদের সমাজে এই গোষ্ঠীগুলো ছিল। প্রথম ধর্ম বা মতবাদ প্রচার মতবাদগুলো যারা প্রচার করছিল তাদেরকে ভিক্ষু বলা হতো, এরকম ভিক্ষু ছিল গৌতম বুদ্ধের আরও আগে থেকে। তো এই সমাজে এরকম একটা পরিস্থিতিতে যখন গৌতম বুদ্ধ একাই না, আরও অনেকেই, যেরকম মক্ষলী গোশাল, যেটা যেটা পরে আজীবিকদের মানে ধর্মের দিকে চলে গেছে, এরকম আরও অনেকেই ছিলেন যাদের নাম গৌতম মানে বুদ্ধ সাহিত্যে পাওয়া যায়, জৈন সাহিত্য কিছু পাওয়া যায়। তো সে সময় দেখা যাচ্ছে যে সমস্ত ভারতবর্ষে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন মানুষ কখনো ব্যক্তি হিসাবে, কখনো গোষ্ঠী হিসেবে ধর্ম প্রচার করে যাচ্ছেন, এবং তাদের প্রায় সবাই কিন্তু এই ধরনের গোষ্ঠী, যারা মানে নিজস্ব গোষ্ঠী, কখনো কখনো কেউ গোষ্ঠী করতেন, যেটা বললাম এখনই, আর তাদের এটা হলো নিরস্বরবাদী, প্রধান বৈশিষ্ট্য ছিল নিরস্বরবাদী, প্রায় সবাই নিরস্বরবাদী ছিলেন, শুধু ইয়েরা ছাড়া, ব্রাহ্মণরা ছাড়া। ব্রাহ্মণ তো এভাবে গোষ্ঠী হিসেবে ছিল, তারা তারা বিভিন্ন গ্রামের একটা অংশ, একটা গ্রামে একটা সমাজ গঠন করে আলাদাভাবে তারা থাকতো। তারা পরিব্রাজক হিসাবে কাজ করতো না, তার বংশ পরম্পরায় তাদের ব্রাহ্মণ্য যে ধর্মচর্চাটা বংশ পরম্পরায় হতো। তো এরকম একটা ভারতবর্ষ আমরা কল্পনা করতে পারি, বৌদ্ধ এবং জৈন ধর্ম থেকে সেই সাথে কিছু প্রত্নতত্ত্ব আমাদের সাহায্য করে। প্রত্নতত্ত্ব সাহায্য করে বিশেষ করে ইয়ের ক্ষেত্রে, মানে এখানে দেখা যাচ্ছে যে বৌদ্ধর যে প্রথম স্তূপ, সেটা থেকে আজকে থেকে 2500 বছর আগে ভারতবর্ষে প্রথম পাওয়া যায়। পরবর্তীকালে মৌর্য যুগে এবং সম্রাট অশোকের সময়, সবচেয়ে বেশি সম্রাট অশোকের সময় এবং মৌর্য যুগে প্রচুর সমস্ত ভারতবর্ষব্যাপী বৌদ্ধ এবং জৈন ইয়েগুলো, মানে বিভিন্ন ধরনের মঠ, চৈত্য, স্তূপ, এগুলো ছড়িয়ে পড়েছিল মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। এবং জৈন বেশ কিছু মানে একজন মৌর্য সম্রাটকে তো উনি জৈন পর্যন্ত হয়ে গেছিলেন, এবং পরে উনি মানে অনাহারে আর কি, যেটা অনশন করে আর কি, আসলে এটা অনাহার বলা ঠিক না, অনশন করে উনি আত্মহত্যা দেন একজন। এটা কল্পনা করা যায় না ভারতবর্ষে সে যুগে। তো এই হলো মোটামুটি একটা সমাজ যুগে না, সেই যুগে তো এরকম আরো হতো। হ্যাঁ, আরো হয়তো ছিল, আমরা আবার মনে পড়ছে তো, আমরা কল্পনা করতে পারি না আর কি। এক রাজা ওই প্রায়োগেশনের মৃত্যু নাকি বলতো, জানো এটাকে, জৈনরা, জৈন। তো আজকের যুগ দিয়ে আমরা যার কথা বলছো সেটা বোধহয় সম্রাট অশোকের পরে দাদা সম্ভবত। ও আচ্ছা, এটা হ্যাঁ, ওনার নামটা আমার খেয়াল হচ্ছে না, কিন্তু সম্রাট অশোকের দাদা হতে পারেন। এবং কেউ কেউ জৈন ধর্ম গ্রহণ করতেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করতেন। হ্যাঁ, আর হিন্দু ধর্ম আমরা আগে একসময় আলোচনা করেছি যে হিন্দু ধর্ম তাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো অনেক পরে পাওয়া গেছে, আরও পরে, আরও কয়েকশো বছর পরে, 200-300 বছর পরে, মৌর্য শাসনামলের পরে আর কি। তো এই হলো মোটামুটি সমাজ চিত্রটা এরকম ছিল আজকে থেকে 2500 বছর আগে। তার মানে এমন একটা সামাজিক পটভূমি তৈরি হয়েছিল যেটা নিরীশ্বরবাদী ছিল, যেটা ঈশ্বর বিশ্বাসী ছিল না, হয়তোবা আত্মায়ও বিশ্বাসী, ধর্মে বিশ্বাসী ছিল না। এই ধরনের ধর্ম বিরোধী একটা সামাজিক ভিত্তিভূমি ছিল শক্তিশালী, যে ভিত্তিভূমির উপরে নিরীশ্বরবাদী দর্শন এবং মানে ধর্মগুলো পরবর্তীকালে দাঁড়িয়েছিল। আত্মার ধারণা, মানুষের আত্মার ধারণাটা হয় সেই পর্যন্তই। এটা থেকে বড় জোর ছোটখাটো দেবতা কিছু এসছে, বড় আত্মা একটু, কিন্তু সব দেবতার উপরে আরেকজন মহাত্মা বা ঈশ্বর, এই ধারণাটা তখন পর্যন্ত আসে নাই। হ্যাঁ, এর ভিত্তি খুঁজতে গেলে আমরা লোকায়ত দর্শন, যে মানে যে দর্শন হিসেবে পরিচিত যে দর্শনটা আছে, তার আশ্রয় নিতে পারি, ওদিকে তাকাতে পারি। সম্ভবত সিন্ধু সভ্যতায় লোকায়ত দর্শন ছিল প্রধান দর্শন, প্রধান মানে সামাজিক বিশ্বাস। এটাকে অবলম্বন করেই হয়তো সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হতো, রাষ্ট্রীয় কর্মকাণ্ড
পরিচালিত হতো, অর্থাৎ ধর্মমুক্ত, ধর্মবর্জিত, যেটাকে সেকুলার বলি আজকে আমরা। ধর্মমুক্ত একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা হয়তো বিদ্যমান ছিল, ধর্ম ছিল সংকুচিত হয়ে। সিন্ধু সভ্যতায় কিন্তু প্রত্নতাত্ত্বিকভাবে কোনো মন্দির পাওয়া যায়নি, হ্যাঁ, কোনো বড় কোনো দেবতার মূর্তি, এমনকি ছোট দেবতার মূর্তিও পাওয়া যায়নি, সুতরাং এক্স্যাক্টলি ধর্মমুক্ত বলাই যায়। ধর্মমুক্ত একটা সমাজ ছিল সিন্ধু সভ্যতা, বোঝা যায়। এবং নদী নিয়ন্ত্রণ করা মানে কি? নদীগুলোকে বাঁধ দিয়ে যে সভ্যতা গড়ে উঠেছে, ধর্ম সে থাকলে করতেই পারে না এই কাজ। নদীর দেবতাকে বন্দি করবে, এত সাহস কারো হয় না। নদীর দেবতা তোমার দেবতা বিশ্বাসই ছিল না, যাদের নদী নদী এই বন্দুক বন্দি করলে বন্যা টন্যা হতে পারে, ঠিক আছে, এমনভাবে বাঁধতে হবে যাতে পানিটা নিয়ন্ত্রিত ভাবে প্রবাহিত হয়, জাস্ট জল নিয়ন্ত্রণ করতে পারলেই হবে। সেটা করেছে। ফলে সিন্ধু সভ্যতায় আমরা হাজির হয়ে গিয়ে, সিন্ধু সভ্যতা হচ্ছে পরবর্তীকালে যে লোকায়ত দর্শন বলো, তারপর তোমার বৌদ্ধ দর্শন বা ধর্ম বলো, এই জৈন দর্শন বা ধর্ম বলো, আজীবিক, এই সমস্ত সাংখ্য দর্শন, এগুলোর আদি মানে ভিত্তি ভূমিটা তৈরি হয়েছিল এখানে সিন্ধু সিন্ধু সভ্যতা। সভ্যতা থেকে। সিন্ধু সভ্যতা থেকে এই প্রেরণা নিয়ে পরবর্তীকালের এই ধর্মগুলো এইভাবে ডেভেলপ করছে। যখন ধর্মের যুগ আসছে, সভ্যতা ধ্বংস হয়ে গেছে, মানুষের বস্তু জীবনের বিপর্যয় ঘটেছে, বস্তুগত বিপর্যয়ের ফলে যে শূন্যতা দেখা দিয়েছিল সমাজের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে, সেটা পূরণ করতে ধর্ম বিশ্বাস এগিয়ে এসেছিল। আরেকটা জিনিস দেখা যায় যে বিশেষ করে মানে গৌতম বুদ্ধের সময়, অর্থাৎ বৌদ্ধ যুগে, যেটা বৌদ্ধ ধর্মে, জৈন ধর্মে, এবং শুধু তাই না, আজীবিকদের মধ্যেও কিন্তু সংঘ ছিল। এবং এই সংঘের মধ্যে মানে বৌদ্ধ সংঘে তো পরিষ্কার ধারণাই পাওয়া যায়, আজীবিকদের সম্পর্কে ধারণা পাওয়া যায় যে তাদের মধ্যে গণতান্ত্রিকতা ছিল, অর্থাৎ আলোচনা করে, গৌতম বুদ্ধ নিজে আলোচনা করে সিদ্ধান্ত নিতেন সংঘের মধ্যে। অর্থাৎ এটাও সিন্ধু সভ্যতা থেকে এসছে বলেই মনে হয়। সম্ভবত সিন্ধু সভ্যতাই ছিল সংঘের আদি গৃহ, আদি ভূমি। অর্থাৎ পরবর্তীকালে আমরা যে ভারতবর্ষের যে উত্থানটা দেখছি, নতুন নব উত্থান, সিন্ধু সভ্যতা পতনের পরে তো একটা 1-1.5 বছর অন্ধকার যুগ গেছে। তারপর নতুন করে যে ভারতবর্ষের যে উত্থানটা আমরা দেখছিলাম, সামাজিক ক্ষেত্রে, দার্শনিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, এগুলো ভিত্তি সিন্ধু সভ্যতায় রচিত হয়েছিল, মানে খুঁজে পাবো আমরা। তার মানে যে 16টা মহাজনপদের কথা বলা হয় বৌদ্ধ সাহিত্য বলা আছে, অর্থাৎ গণতান্ত্রিক যে সমাজ, প্রজাতন্ত্রগুলো, সেগুলো সিন্ধু সভ্যতার রিপাবলিক, সিন্ধু সভ্যতার ঐতিহ্য থেকে এসছে বলেই মনে হয়। সিন্ধু সভ্যতা রিপাবলিক ছিল, এটা বোঝা যায়। না হলে এটা আসা সম্ভব না, এইভাবে একটা পশ্চাৎপদ সমাজে বা ওই সময় শক্তিশালী ব্যাকগ্রাউন্ড ছাড়া আসা সম্ভব না। তো আমরা সেদিকে দৃষ্টি দিতে পারি। আসলে সিন্ধু সভ্যতা নিয়ে আমাদের নতুন করে অনুসন্ধান হওয়া দরকার। নতুনভাবে আমাদের ভবিষ্যৎ নির্মাণের জন্য সিন্ধু সভ্যতা অপরিমেয় মূল্য বহন করতে পারে, মূল্য বহন করে। এবং এমন কোনো সভ্যতা পৃথিবীতে, প্রাচীন সভ্যতা নাই যাকে সিন্ধু সভ্যতার সঙ্গে তুলনা করা যায়। এত গণতান্ত্রিকতা, এত শান্তিপূর্ণতা এবং বহু মত এবং পথের সমাহারের যে চিত্রটা আমরা পাই, জনকল্যাণবাদী, জনকল্যাণবাদী যে রাষ্ট্র এবং সমাজের যে পরিচয় আমরা পাই সিন্ধু সভ্যতা থেকে, এটা তো তুলনাহীন। এবং সামাজিক সাম্য একটা ছিল, বোঝা যায়। সেটা ইউটোপিয়ার সমাজতান্ত্রিক না হতে পারে, কিন্তু এক ধরনের সমাজতান্ত্রিক ব্যবস্থা সেখানে ছিল, অর্থাৎ সামাজিক কল্যাণমূলক ব্যবস্থা সেখানে ছিল, বোঝা যায়। হ্যাঁ, প্রতিটি মানুষ পাকা গৃহে বাস করতো নগরগুলোতে, কোথাও কোনো বস্তি চিহ্ন পাওয়া যায়নি। তাদের স্বাস্থ্যের প্রতি রাষ্ট্র নজর দিত। হ্যাঁ, বোঝা যায়, এগুলো বোঝা যায়। পণ্ডিতরা মোটামুটি তো একমত এগুলো নিয়ে, আমরা তো তাদের বিবরণ থেকে ধারণা করি। আমাদের ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা তো আসলে প্রত্নতত্ত্ব থেকে মূলত, প্রত্নতত্ত্ব ভিত্তিক। আমরা তো কল্পনা করে আন্দাজে সবকিছু নিয়ে আসছি। আমরা স্ট্রিক্টলি, কঠিনভাবে সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক যে আবিষ্কার সেটার উপর ভিত্তি করি, তার মধ্যে আমরা নিজেদেরকে সীমাবদ্ধ রেখে চিন্তা করি।
তার ভিত্তিতে আমরা চিন্তা করি, তার ভিত্তিতে, তার বাইরে গিয়ে না। ফলে আমরা মনে করি যে আমরা সত্যের অনেক কাছাকাছি আছি, সত্যটাকে আমরা মূলত ধরতে পেরেছি, সিন্ধু সভ্যতার সত্য যেটা, এটা আমি মনে করি। এবং আমি মনে করি যে আগামী দিনে উপমহাদেশ জাতি বা জাতি সমষ্টি যাই বলি, এই পুনর্গঠনে পুনর্গঠনে যদি মানুষরা সঠিক ভূমিকা পালন করতে চায়, তাহলে তাদেরকে সিন্ধু সভ্যতার দিকে দৃষ্টি দিতে হবে। সিন্ধু সভ্যতা থেকে প্রেরণার উপাদানগুলোকে খুঁজে বের করতে হবে। অনেক উপাদান সেখানে রয়ে গেছে, আগামী ভবিষ্যতে পথ চলার অনেক প্রেরণা আমরা সেখান থেকে পাবো। আমরা একটা নতুন ভবিষ্যৎ নির্মাণের জন্য সিন্ধু সভ্যতার দিকে দৃষ্টি দিতে পারি। প্রত্যেকটা সব সমাজের পুনর্জাগরণের ধরনের ওটা রেনেসাঁ বলে, এটাকে পুনর্জাগরণ লাগে আসলে। অর্থাৎ অতীতের ভেতর থেকে, অতীত থেকে প্রেরণার উৎস খুঁজে বের করতে হয় প্রত্যেকটা সমাজের। আমাদেরও আছে। ইউরোপ রেনেসাঁর জন্য গ্রিসের দিকে, প্রাচীন গ্রিসের দিকে তাকায় নেয়, প্রাচীন রোমের দিকে তাকায় নেয়। আমরাও আমাদের জন্য সিন্ধু সভ্যতা, আমাদের এই উপমহাদেশ, সিন্ধু সভ্যতার থেকে এই উপমহাদেশের জাগরণের জন্য, পুনর্জাগরণের জন্য আমাদের সিন্ধু সভ্যতার দিকে তাকাতে হবে। আর আমরা বাঙালিরা তো সিন্ধু সভ্যতাকে খুবই ঘনিষ্ঠভাবে, গভীরভাবে ধারণ করি। প্রমাণ ভাষা, বাংলা ভাষা। পৃথিবীতে যত ভাষা আছে, ভারতবর্ষে তো বলে যত ভাষা আছে, সংস্কৃত শব্দ সম্ভার মানে বৈদিক শব্দ সম্ভার সবচেয়ে বেশি হচ্ছে সিন্ধু সভ্যতার শব্দ সম্ভার। সিন্ধু সভ্যতার শব্দ সম্ভার। আমরা এখন সিন্ধু সভ্যতার শব্দ সম্ভার বহন করছি, ব্যবহার করি, ব্যবহার করছি সবচেয়ে বেশি জাতি হিসেবে, ভাষা হিসেবে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি। তার মানে সিন্ধু সভ্যতাকে আমরা সবচেয়ে ঘনিষ্ঠভাবে প্রতিনিধিত্ব করি, ধারণ করি আমাদের জীবনে।